আমি জিসানের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছি, মনে হচ্ছে জীবনের সবথেকে সুখের স্থান এটা আমার কাছে। কেন যে এত ভালো লাগে উনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে, জানি না। এই এক অদ্ভুত অনুভূতি। জীবনের শেষ পর্যন্ত আমি এই বুকেই মাথা রেখে ঘুমাতে চাই। এই স্থানটি শুধু আমার। আর উনিও পরম আবেশে আমার চুলগুলোতে হাত বুলাচ্ছে। মন তো চাইছে এই সময়টাকে ধরে রাখি। তিশা, জিসান, হুম্মম। আমি এখানে কে বলছে? রায়হান ভাই। তাহলে তো তোর ভাইকে একটা ধন্যবাদ দেয়া দরকার, কি বলিস? জিসান, তাইনি কেন? ওর কারণেই তো আজ তুই আর আমি সব ভুলে এত কাছে আসতে পারলাম। জিসান আমাকে জড়িয়ে ধরে কথাটা বলল, আমার বউটাকে আজ কতদিন পর আদর করলাম। এই সবই তোর ভাইয়ের কৃতিত্ব। শয়তান কোথাকার, এভাবে কেউ চলে আসে? আমি বাদে বাড়ির সবাই রিল্যাক্স ছিল। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না। কারণ ম্যাডাহ আপনি বাদে সবার সাথেই আমার কথা হইছে। কি এই নি কথা। বাসায় চলেন, তারপর দেখাবো মজা। হুম্মম, চল। ঈশান একা। তুই ফ্রেশ হয়ে নে, আলমারিতে তোর কাপড় আছে। আমি উনার দিকে ভ্রু কুচকিয়ে তাকালাম। কি হলো, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আরে বাবা, আমি জানতাম তুই একদিন না একদিন এই বাড়ি আসবি, তাই তোর জন্য কিছু কাপড় এখানে রাখা আছে। এখন যান, তাড়াতাড়ি করেন। আমি উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তিশা, তোকে রায়হান নিয়ে এসেছে। জিসান, না, নিলয় দিয়ে গেছে। নিলয় কেন? জিসান, ভাইয়া বের হচ্ছিল আমাকে নিতে। কিন্তু হঠাৎ ভাইয়ার খুব দরকারি কাজ এসে পড়েছে। সেই সময় নিলয় ভাইকে ফোন দিল, আপনার ফোন বন্ধ কেন জানার জন্য। তারপর রায়হান ভাই সব খুলে বলল। ভাইয়া নিলয়কে রিকোয়েস্ট করল, তাই নিলয় নিয়ে আসে এখানে। ও, ওকে। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর রওনা দেব। ঘণ্টাক্ষণিকের মধ্যে আমরা বাসায় এসে পড়লাম। জিসান এসেই ঈশানে কোলে নিয়ে আদর করতে লাগল। দুদিন পর ছেলেকে দেখছে বলে। এই দুদিন নাকি নিশু ভিডিও কলে ঈশানকে দেখাত। অথচ আমি কিছুই জানি না। আমি বোকা বলে এরা সবাই মিলে বোকা বানালো। রাতে সবাই ডাহনার করে রুমে চলে গেল। কিন্তু আমি, ভাবি আর নিশু জমিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর ভাবিও চলে গেল, ভাইয়া ডাকছে বলে। আমি ভাবলাম এই সুযোগ নিশির সাথে কথা বলার। নিশি কিছু জিজ্ঞেস করলে সত্যি করে বলবে। এ কেমন কথা ভাবি, তোমাকে কবে আমি মিথ্যা বললাম? বলো, কি জানতে চাও? তুমি কাউকে পছন্দ করো? সত্যি করে বলবে। আমি সত্যি বলবো ভাবি। হুম্মম, আমি একজনকে পছন্দ করি, শুধু পছন্দ না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি অনেকদিন ধরেই তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তোমার লাইফে এত কিছু চলছে, তাই তোমাকে আর বলা হয়নি। ভাবি, প্লিজ আমাকে সাহায্য করো। বাবা মা আর ভাইকে তুমি রাজি করাতে। নাম কি, কিভাবে চিনো? আর সে কি তোমায় বিয়ে করবে বলেছে? নাম আদি, এত বছর বাহিরে ছিল, 1 বছর হলো বাংলাদেশে আসছে। এখন বাবার ব্যবসা দেখছে। আর আমরা আয়নির জন্মদিনে গেলাম না, সেখানে ও আমাকে দেখেছে। তারপর কিভাবে যেন আমার ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে কল করে। প্রথমে আমাদের মধ্যে কিছু ছিল না, কিন্তু আস্তে আস্তে আমি ওকে ভালোবেসে ফেলি। আমাদের সম্পর্কের 6 মাস চলছ। ও বারবার বিয়ের জন্য বলছে। আদি ওর পরিবারকে পাঠাতে চাইছে আমাদের বাসায়। কিন্তু ভাইদের ভয়ে আমি বারবার মানা করছি। তুমি বলো আমি এখন কি করব? তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো। সব ঠিক হয়ে যাবে। ও ভাবি,
তুমি বেস্ট। হইছে, এবার ঘুমাও। অনেক রাত হয়ে গিয়েছে। আমি নিশিকে গুডনাইট বলে রুমে চলে এলাম। রুমে এসে আমার চোখ দুটো ছলচ্ছল হয়ে গেল। ঈশান জিসানের বুকের উপর শুয়ে ঘুমিয়ে আছে। এ যেন আমার চোখে সবথেকে সুন্দর একটা মুহূর্ত। আমি আস্তে করে জিসানের পাশে বসে উনার চুলগুলো হাতাতে লাগলাম। আমার স্পর্শে উনি ঘুম ঘুম চোখে আমার দিকে তাকালো। আসতে মন চাইছে তোর? আমি তো ভাবলাম আমাদের বাপ ছেলেকে আজ একাই থাকতে হবে, তাই দুজন থাকার পরও আপনারা একা। হা 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 করে আমি হেসে দিলাম। চুপ, ঈশান ঘুম থেকে উঠে যাবে। দেখোস না কি আরামে ঘুমিয়ে আছে আমার বুকে। মম, ও বুঝে এখানে অনেক শান্তি। জিসান আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিল। আমি ঈশানকে সুন্দর করে বিছানায় শুয়ে দিলাম। ঘুম আসছিল না, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ আকাশে চাঁদ উঠে নাই, কিন্তু সুন্দর বাতাস বইছে। বাতাসে খোলা চুলগুলো উড়ছে। হঠাৎ জিসান এসে পেছনে দিয়ে জড়িয়ে ধরল। গলায় একটা কিস করে। ঘুমাবি না? জিসান। ঘুম আসছে না কেন জিসান? এমনই। আপনি ঘুমান না কেন? তোকে ছাড়া ঘুম যে চোখে আসে না। আমিও জিসানের হাতে হাত রেখে বললাম, তাই। মম, ম্যাডাহ, তুই কিছু ভাবছিস? মম। আপনি কিভাবে জানলেন? তোকে যে আমি তোর থেকে বেশি চিনি। এখন বল কি ভাবছিস? একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? আমি জানি তুই কি জানতে চাইছস। রোজ সম্পর্কে জানতে চাস, তাই তো? মম। তাহলে শোন। রোজ আমাদের সাথে ভার্সিটিতে পড়ত। বাবার বন্ধুর মেয়ে বলে আমাকে একটু দেখে রাখতে বলেছিল, কারণ ও নতুন ছিল আর কাউকে চিনে না। আমি ভার্সিটিতে কোনো মেয়ের সাথে তেমন কথা বলতাম না। রোজকে জানতাম বলে ওর সাথে টুকটাক কথা বলতাম প্রয়োজন হলে। প্রথম কিছুদিন ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে রোজ একটু বেশিই গায়ে পড়ে কথা বলতো। যখন তখন হাত ধরে টেনে নিয়ে যেত। ছোটখাটো জিনিস নিয়ে আমার কাছে আবদার করত। প্রথমে মনে করতাম ওর এখানে আপন কেউ নেই বলে হয়তো এমন করে। আমি একজন ফ্রেন্ডা হিসেবে ওর সাহায্য করতাম, কিন্তু ও আমার সাহায্যকে ভালোবাসা মনে করে। ও ভার্সিটিতে বলে বেড়াতে লাগলো ও আমার লাভার। যেহেতু রোজের সাথে আমাকে সবাই প্রায় দেখত, মাঝে মাঝে আমি রোজকে ওর বাসাও ডাহরপ করে দিতাম। তাই সবাই বিশ্বাস করতে লাগল। ব্যাপারটা আমার কানে তখনও আসেনি। একদিন ক্যাম্পাসে বসে ফ্রেন্ডারদের সাথে অ্যাডাড্ডা দিচ্ছিলাম, এমন সময় আমার একজন ফ্রেন্ডা হেসে আমাকে সব বলে। আমার খুব রাগ উঠেছিল তখন। রায়হান আমাকে শান্ত হতে বলল, রোজকে বুঝাতে বলল। আমি রোজকে বুঝালাম, কিন্তু রোজ কোনো কিছু বুঝতেই চায় না। বারবার এক কথা বলা শুরু করল আমাকে ভালোবাসে। অনেক বুঝানোর পরও যখন ও বুঝতে চাইছিল না, তখন আমি ওকে এভয়েড করা শুরু করলাম। ওর থেকে যতটা পারতাম দূরত্ব বজায় রাখতাম। কিন্তু একদিন সহ্যেরও সীমা অতিক্রম করে ফেলেছিল। ক্যাম্পাসে একটা অনুষ্ঠান হচ্ছিল, অনেক মানুষও ছিল। হঠাৎ রোজ কোথা থেকে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আমি সেদিন নিজের রাগটাকে আর সামলাতে পারলাম না। সবার সামনে ওকে কষে একটা থাপ্পড় মারলাম। আর সেদিন অনেক অপমানও করেছিলাম। আমি ভেবেছিলাম এত অপমানের পর হয়তো ও আর আমার সামনে আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। এরপর ও এমন এক কাণ্ড করল যা আমি ভাবতেই পারিনি। একদিন আমি ফোনে কথা বলতে বলতে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। ক্লাসগুলো সব খালি ছিল তখন। হঠাৎ কেউ আমাকে টান দিয়ে একটা খালি ক্লাসে ডাকিয়ে দরজা লাগিয়ে দিল।
কে সে দেখার জন্য পেছনে ঘুরে দেখি রোজ। রোজ, তুমি? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? আর আমাকে এভাবে টেনে আনছো কেন? তোমাকে আমি ছেড়ে দেব ভাবলে কিভাবে? আমার যেটা চাই তো চাই। আর আজ এমন ব্যবস্থা করব যাতে তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাও। এসব কি বলছো? আর সরো, আমাকে যেতে দেও। কিন্তু ও আমার দিকে এগোতে থাকে আর নিজের কাপড় নিজেই ছিঁড়ে ফেলতে লাগল আর চিৎকার করতে লাগল। ঘটনা আকস্মিক ঘটায় আমি কিছুই বুঝতে পারছিলাম না। রোজ চিৎকার দিতে দিতে রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। আমিও ওর পেছনে পেছনে ছুটতে লাগলাম। ক্যাম্পাসের সবাই জড়ো হয়ে গেল। টিচাররাও এসে পড়ল রোজের চিৎকারে। রোজ সবাইকে বলল আমি নাকি ওকে খালি রুমে নিয়ে ওর সাথে খারাপ কিছু করতে চাইছিলাম। সবাই আমার দিকে সন্দেহ নড়ে তাকালো। আমি সবাইকে বুঝাতে লাগলাম, কিন্তু রোজ মেয়ে বলে সবাই ওকেই বিশ্বাস করতে লাগল। আর আমার কাছে কোনো প্রমাণও ছিল না। ঘটনাটা অনেক বেশি জটিল হয়ে পড়ল আমার জন্য। আমাকে কলেজ থেকে বের করে দেবার কথা চলছিল। তখনই রায়হান আসে। আসলে তখন ফোনে রায়হানের সাথেই কথা বলছিলাম। যখন রোজ আমাকে টান দিয়ে রুমে ডাকায় তখন ফোনটা হাতের থেকে পড়ে যায়। কিন্তু রায়হান লাইনে ছিল বলে ও সব শুনতে পারে আর রেকর্ডদাহ করে ফেলে। আর সেই রেকর্ডদাহা সবাইকে শোনায়। এরপর রোজকে অনেক অপমান করে পুরো কলেজের সবাই। রোজকে কলেজ থেকে বের করে দেয়। আঙ্কেল এসব শুনে লজ্জায় রোজকে নিয়ে বিদেশ চলে যায়। এরপর তো জানিস ও এত বছর পর আবার প্রতিশোধ নিতে এসেছিল। আমাদের কোম্পানিতে ডাহাল সাইন করা, আমাকে এভাবে ফাঁসানো সবকিছুই ওর প্ল্যান ছিল। আসলে ওর টার্গেট তুই ছিলি। ও আমার কাছ থেকে তোকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছে। রোজের হাসবেন্ড এসব কিছুই জানত না। সেই দিন ওই ঘটনার পর ওর হাসবেন্ডরা সব খুলে বলি। উনি খুব ভালো মানুষ ছিল। তাই রোজকে নিয়ে আবার বিদেশে চলে যায়। আমি ভেবেছিলাম ও যাবার পর তোকে সব বলবো, কিন্তু এর আগেই আপনি ফুরুত হয়ে গিয়েছেন। আমি ঘুরে জিসানকে শক্ত করে জড়িয়ে ধরি। সরি, তখন আসলেই আমার চিন্তাশক্তি লোপ পেয়েছিল। তিশা, থাক, আমরা আগের সব কথা ভুলে যাই। যে অতীত কষ্টের সে অতীত মনে না করাই ভালো। আমি জিসানকে ছেড়ে উনার পাঞ্জাবির বুতামটা বারবার খুলছি আর লাগাচ্ছি। কি ম্যাডাহ, আজ একটু বেশিই রোমান্টিক মনে হচ্ছে। আমার কোমরটা ধরে টান দিয়ে কাছে টেনে কথাগুলো বলছে। ফাজিল কোথাকার, সব সময় মাথায় এসব চিন্তা ছাড়া কি আর কোনো কথা নেই? তাহলে তুই এমন করছিস কেন? কিছু বলবি? মম, আগে বলেন, রাগ করবেন না। ওয়াদা করেন। জিসান কিছু একটা ভেবে, ওকে রাগ করব না বল। নিশি একজনকে ভালোবাসে। এই কথা বলার সাথে সাথে আমার সাহেবের চেহারার রং পাল্টে গেছে। আপনি রাগ করবেন না বলেছেন। জিসান নিজেকে স্বাভাবিক করে বলে, ছেলেটা কে? তারপর আমি সব ডিটেইলস বলি। উনি কালই আদির পরিবারের সব খোঁজ নিবেন আগে। তারপর সবাইকে জানাবেন। রাত অনেক হয়েছে, চল ঘুমাতে চাই। পরের দিন জিসান আদির পরিবারের সব খবর নিতে থাকে। আদির পরিবারের কোনো খারাপ কিছু পায়নি। তাই বিষয়টি জিসান বড় ভাই ও নিজের বাবাকে বলে। জিসানের পরিবারের সবাই রাজি হয়ে যায়। তাই নিশি ও আদিকে কল করে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে। আজ আদি তার পুরো পরিবার নিয়ে আসছে নিশিকে দেখতে। আদিকে জিসানের পরিবারের সবাই খুব পছন্দ করেছে। নিশিকেও আদির পরিবারের ভালো লেগেছে। তাদের সবার সম্মতিতে সামনের মাসেই বিয়ের ডাহট ফিক্স ডাকরা হল। সবাই খুশি। আদি আর নিশিকে পাশাপাশি বসালো, দুজনকে বেশ মানিয়েছ। আদির মা নিশিকে আংটি,
আর হাতে 2 জোড়া চুড়ি পরিয়ে দিল ডাহয়মন্ডাহের। পরিবারের সবাই খুব খুশি, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আদির পরিবার সবকিছু ঠিকঠাক করে, রাতে সবাই ডাহনার করে চলে যায়। বিয়ে যেহেতু 1 মাস পর, তাই বিয়ের সম্পূর্ণ দায়িত্ব পড়ে জিসান ও তাওহিদ ভাইয়ের উপর। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতে কমতি রাখতে চাইছে না জিসান ও তাওহিদ ভাইয়া। নিশির জন্য শপিং হতে শুরু করে, কোনো কিছুতে ত্রুটি নেই। পুরো বাড়িতে এক উৎসবের আমেজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। মেহমানদের বিয়ের দাওয়াত দেয়া শেষ। বিয়ের সব প্রস্তুতিও প্রায় শেষ। বিয়ের এই সপ্তাহ আগে থেকেই মেহমান আসা শুরু হয়ে গিয়েছে। পুরো বাড়ি মেহমান দিয়ে গিজগিজ করছে। এত মানুষের মাঝেও জিসান কিছুক্ষণ পর পর আমাকে খুঁজে, মনে হয় আমি কোনো ছোট বাচ্চা, মেলায় ঘুরতে এসে ভিড়ের মাঝে হারিয়ে যাব। এই নিয়ে বড় ছোট সবাই হাসাহাসি করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আমি তো রাগে তার দিকে তাকালে সে ডাহিন্ট কেয়ার একটা লুক দেয়। আশ্চর্য! এই লোকটার পাগলামি যে আমাকে সবার সামনে লজ্জায় পড়তে হয় সে কি বুঝে না। আজ নিশির গায়ে হলুদ, সবাই রেডা হয়ে নিচে চলে গেছে, অথচ আমি এখনো রেডা হতে পারিনি। ঈশান আজকাল খুব বেশি দুষ্ট হয়ে গেছে, একদম বাপের মতো। ওর কারণে আমিও রেডা হতে পারিনি। ওকে আগে রেডা করিয়ে ওর ফুফুর কাছে দিয়ে আসলাম। এখন যদি একটু শান্তিমতো রেডা হতে পারি। না তা কি আমার কপালে আছে। রুমে এসে দেখি জিসান ওয়াশরুম থেকে চিল্লাচ্ছে, তিশা এই তিশা করে। উফ, উনার আবার কি চাই? কি হলো এমন ষাঁড়ের মতো চেঁচামেচি করছেন কেন? কি বললি তুই? না কিছু না, আমি বলছিলাম কি কিছু লাগবে? মম, তোয়ালটা দে, আমি নিতে ভুলে গেছি। উফ, এই লোকটাও আমাকে শান্তি দিবে না। আমি তোয়ালটা নিয়ে দাঁড়ালাম, এই নিন। উনি তোয়াল সহ আমাকে ও টান দিল, আমি নিজেকে সামলাতে না পেরে জিসানের উপর পড়ি। আর নিজেও ঝর্ণার পানিতে কাক ভিজা হয়ে পড়ি। এটা কি হলো? জিসান আমার কোমর জড়িয়ে ধরল। ছাড়ুন আমায়, আমাকে কেন টেনে আনলেন? রোমাঞ্চ করব বলে জিসান আমার ঘাড়ে কিস করতে থাকল। এটা কি রোমাঞ্চ করার জায়গা? কি করব বল, সারাদিন ব্যস্ততায় চলে যায়। আর রাতে ক্লান্তে ঘুম এসে পড়ে। তাই চিন্তা করলাম শাওয়ার নেওয়ার সময় রোমাঞ্চ করলে কেমন হয় বল। আমার এত শখ নেই, এমনই আপনার ছেলের জন্য রেডা হতে পারিনি। আর এখন আবার আপনি? আমি সাজবো কখন, রেডা হব কখন? এমনই তোকে দেখলে চোখ সরাতে পারি না, তার উপর আজ এত বেশি সাজলে আমি তো ঘায়েল হয়ে যাব। তখন কিন্তু আবার আমাকে আটকাতে পারবি না। এই ছাড়েন আমায়, আপনি দিন দিন ফাজিল হয়ে যাচ্ছেন। এক বাচ্চার বাবা হয়েও এত রোমাঞ্চ কোথা থেকে আসে? মাত্র একটা বাচ্চা, আমার তো হাফ ডাহান বাচ্চার প্ল্যানিং চলছে। কল্পনা কর দুটো বেবি তোর কলে, আর একটা তোর আঁচল ধরে মা মা বলে চিল্লাচ্ছে। আর বাকিগুলোরে আমি সামলাবনি। জিসানের কথা শুনে আমার চোখ কপালে। লোকটা কি, আমার তো মাঝে মধ্যে মন চায় লোকটার মাথায় একটা বাড়ি মারি। মাথায় কিছু সমস্যা আছে মনে হয়। হইছে থাক, আমার এ ধরনের কল্পনা স্বপ্নেও আসে না। তাই আপনার কল্পনার গাড়ি এখানেই থামান। জিসান আমাকে আরো কাছে টেনে নিয়ে, যাই বলস না কেন। আমার কিন্তু একটা ছোট তিশা চাই, আর যে পর্যন্ত ছোট্ট একটা তিশা না পাই, আমার প্রসেসিং থামবে না। আল্লাহর এই কোনো পাগলের পাল্লায় আমায় ফালাইলা। উফ, এবার বের হন আপনি। নিচে সব মেহমান এসে পড়ছে আর উনি ওয়াশরুমে রোমাঞ্চ করছে, এই জানতো আপনি এখন। আমি ধাক্কা দিয়ে জিসানকে সরিয়ে দিলাম। এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু পরে এর উসুল উঠাব। মনে রাখিস। জিসান চলে গেল, আমি তাড়াতাড়ি বের হয়ে রেডা হয়ে নিচে চলে গেলাম।
হলুদের আয়োজন বাড়ির সামনে খোলা জায়গায় করা হয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। নিশিকেও খুব সুন্দর লাগছে আজ। আমার বাড়ি থেকেও রায়হান ভাই ও বাবা মা এসেছে। কিছুক্ষণ পর গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেল। আমাকে কোনো কাজ দেওয়া হয়নি, কারণ ঈশানকে সামলাতে হয় বলে। আমার শাশুড়ির নির্দেশ আমি যাতে নিজেকে একটু দেখে রাখি, সাথে ঈশানকেও। তা না হলে তার ছেলেকে সে সামলাতে পারবে না। কি ভালোবাসা! তাই তারা আমাকে কোনো কাজই করতে দেয়নি। এক এক করে সবাই গায়ে হলুদ দিয়ে দিল নিশিকে। এরপর কিছু নাচ গানের আয়োজন করা হলো। রাত অনেক হয়ে গিয়েছে। ঈশানেরও ঘুমের সময় হয়ে গিয়েছে। আমি জিসানকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর পেয়েও গেলাম। কারোর সাথে ফোনে কথা বলছে। খুব চিন্তিত মনে হচ্ছে। কিছুক্ষণ আগেও তো খুব খুশি ছিল। এখন কি হলো? আমি সামনে যেতেই ফোনটা রেখে দিল। কি হয়েছে, কোনো সমস্যা? জিসান আমার দিকে একটা মুস্কি হেসে বলল, কিছু না। তুই এখানে কেন? আমি ভেতরে চলে যাচ্ছি, ঈশান খুব ঝালাচ্ছে, মনে হয় ঘুমাবে। আপনি ঠিক আছেন তো? মম, সব ঠিক আছে। তুই ঈশানকে নিয়ে চলে যা। ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে তুইও ঘুমিয়ে যাস। আমার লেট হবে আজ। আমি চলে গেলাম, কিন্তু আমার মন বলছে কিছু একটা ঘটতে চলছে। পিছে ফিরে দেখি জিসান আবার ফোনে কথা বলছে। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। ঈশানকে নিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। গায়ে হলুদের পর জিসান কখন আসছে আমি বুঝতেও পারিনি। ফজরের আজানে আমার ঘুম ভাঙ্গে। উঠে দেখি জিসান নেই। আমার খুব ভয় হল। দেরি হবে আসতে তা বলেছে। কিন্তু এখন দেখি উনি সারা রাতে আসেনি। আমি উঠে আগে নামাজটা পড়ে নিলাম। এরপর বাহির হয়ে সারা বাড়ি জিসানকে খুঁজতে লাগলাম। কিন্তু জিসান বাসায় নেই। তাই দেরি না করে উনাকে ফোন দিলাম। কিন্তু ফোন বন্ধ বলছে। কেন জানি আমার কিছু ভালো লাগছে না। মনটা খুব অশান্ত হয়ে পড়েছে। আমি রায়হান ভাইকে কল করলাম। ভাইয়া কল ধরল। আমি কিছু বলার আগেই ভাইয়া বলা শুরু করে দিল, হ্যালো তিশা। জিসান আমার সাথে আছে, তুই চিন্তা করিস না। আমরা একটা কাজে আসছি। জিসানের ফোনে চার্জ নেই। ওকে এখন রাখো, পরে কথা বলবো। আমি কিছুটা টেনশন ফ্রি হলাম। কিন্তু মন থেকে কেন জানি ভয়টা দূর হচ্ছে না কোনো মতে। আমরা সবাই বিয়ের হলরুমে উপস্থিত হয়েছি। কিন্তু জিসান আর রায়হান ভাই এখনো আসেনি। মেহমানও এক এক করে এসে পড়েছে। নিশিকে আজ অনেক সুন্দর লাগছে। প্রিয় মানুষটির সাথে বিয়ে হবে বলে নিশিকেও খুব খুশি লাগছে। এদিক দিয়ে তাওহিদ ভাই বরপক্ষকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু আশ্চর্যকেও ফোন ধরছে না। কিছুক্ষণ পর জিসান ও রায়হান ভাইকে দেখতে পেলাম। তাদের গায়ে এখনো কাল রাতের হলুদের পোশাক। আর চেহারা দেখেই বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। পুরো পরিবার রেস্টরুমে। বর পক্ষ আসবে না। জিসান নিজে বিয়ে ভেঙে আসছে। সবাই বিস্ময় হয়ে জিসানের দিকে তাকিয়ে আছে, কারণ জানার জন্য। নিশির চোখের পানি মনে হয় কোনো বাদ মানছে না। জিসান নিশির কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে নিশির হাত দুটো নিজের হাতে নিয়ে বলতে শুরু করল, কাল রাতবাহির থেকে নিলয় কল করেছিল। নিলয় এতদিন জানত না আদির সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি ওদের বাসায় কার্ডার দিয়েছিলাম। কিন্তু নিলয়ে বাংলাদেশের বাহিরে ছিল বলে কয়েকদিন ওর সাথে কোনো কথা হয়নি। কিন্তু কাল ও ফোন করে যা বলল, তা শোনার পর আমার নিজের প্রতি খুব রাগ হয়েছিল। কেন আমি আরো ভালো করে আদির খোঁজ নিলাম না। আদির কোনো খারাপ রেকর্ড এখানে পাইনি, কারণ আদি 5 বছর ধরে বাহিরে ছিল।
কিন্তু ওখানে আদির অতীত খুব জঘন্য ছিল। আর ওর অতীত তোর বর্তমানকে ধ্বংস করে দিত। তাই বাধ্য হয়ে বিয়েটা ভেঙে দিতে হয়েছে। বিয়ে ভেঙে দিয়েছিস কেন? এত মেহমান যে বাহিরে দাঁড়িয়ে আছে তাদের আমি কি জবাব দেব? আমার এত বছরের মান সম্মান সব ডাবিয়ে দিলি। কেন করলি? আমাদের সাথে কিছু না জিজ্ঞেস করে। কারণটা কি বল তৌফিক? আদি লিভিং রিলেশনে ছিল এত বছর, তা আবার একজনের সাথে নয়। অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। এদের মধ্যে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে পড়েছে। যখন আদি জানতে পারে, ও ওখান থেকে পালিয়ে বাংলাদেশে এসে পড়ে। আদি মনে করেছে এসব কিছু এখানে কেউ কোনোদিন জানতে পারবে না। আর এখানে আসার পর ওর বাবা মা বিয়ের জন্য জোরাজোরি করছিল বলে ও নিশিকে বিয়ে করতে রাজি হয়েছে। তা না হলে ও নিশিকে কখনো বিয়ে করতই না। আর এসব ও নিজে স্বীকার করেছে পুলিশের কাছে। কারণ কাল রাত নিলয় ওই মেয়েটাকে নিয়ে বাংলাদেশে আসে প্রমাণসহ। সারা রাত আমরা এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকি, নিলয় সেই মেয়েটাকে নিয়ে এলে আমরা থানায় যাই। মেয়েটা ওখানে সব প্রমাণ দেয়। মেয়েটার নাম এলিনা। এলিনা সব খুলে বলে। এরপর পুলিশ আদিকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে ও সব স্বীকার করে। এবার বলো বাবা, এর পরও কি এই ছেলের সাথে শুধু মান সম্মানের ভয় বিয়ে দিয়ে দেব? চোখের সামনে নিজের বোনের জীবন কিভাবে নষ্ট হতে দিব? সবাই চুপ। কারো মুখে কোনো কথা নেই। নিশিও কেমন জানি চুপ হয়ে গেল। চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এখন কি করব বাবা? মেহমানদের কিছু একটা বলতে তো হবে। তানজিলা, সবাইকে বলে দেও বৌমা এই বিয়ে হবে না। সবাইকে চলে যেতে বলো। কথাটা বলতে গিয়ে আমার শ্বশুরের চোখে জল এসে পড়ল। সবাই কিছুক্ষণ নীরব হয়ে গেল। এখন কি করব বাবা? মেহমানদের কিছু একটা বলতে তো হবে। তানজিলা, সবাইকে বলো বৌমা এই বিয়ে হবে না। সবাই কিছুক্ষণ নীরব হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। আসলে সবই কপাল। ভাগ্যের উপর কারো নিয়ন্ত্রণ নেই। কাল যে জায়গায় আমি ছিলাম, আজ নিশি দাঁড়িয়ে আছে। আমার জন্য তো জিসান ঢাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নিশির জন্য কে আসবে? বিয়ে ভাঙ্গার জন্য নিশিকে সমাজের কিছু নিকৃষ্ট মানুষের অনেক কথা শুনতে হবে। দোষ না হওয়া সত্ত্বেও নিশিকে সবাই দোষী করবে। চারপাশে তাকিয়ে দেখলাম রায়হান ভাই নেই এখানে। তাই আমি রায়হান ভাইকে খুঁজতে বের হলাম। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর কিছু হয়তো চিন্তা করছে। ভাইয়া কি চিন্তা করছো? জিসানের কথা। জিসান আজ কতটা অসহায় ফিল করছে আমি জানি। কারণ এমন একটা দিন আমিও অনুভব করেছিলাম। তাই জিসানের কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু আমি জানি জিসান নিশিকে সামলিয়ে ফেলবে। জিসান হয়তো নিশিকে সামলিয়ে ফেলবে, কিন্তু কাল যখন বিয়ে ভাঙ্গার কারণ সবাই জানবে তখন সবাই নিশির চরিত্রেও আঙ্গুল তুলবে। আদি আর নিশির রিলেশন নিয়ে অনেক প্রশ্ন উঠবে। আদির চরিত্রে সমস্যা ছিল, নিশির না। কিন্তু সবাই নিশির চরিত্রেও আঙ্গুল তুলবে, তখন কি হবে ভাইয়া? কাকে কাকে বুঝাবো আর কিভাবে? একটা কথা বলি ভাই, প্লিজ রাগ করো না। একদিন তোমার বোনের সম্মান জিসান বাঁচিয়েছে। আজ তুমি কি তার বোন আর পরিবারের সম্মান বাঁচাতে পারবে না? মানে, তুই কি বলতে চাস? খুলে বল। রায়হান ভাই জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভাই তুমি নিশিকে বিয়ে করে নেও। তিশা তুই ঠিক আছিস? কি বলছিস? কেন ভাইয়া, কি হয়েছে? নিশি খুব ভালো একটা মেয়ে। আদিকে ও ভালোবাসত, কিন্তু এতে ওর চরিত্রে একটা দাগও লাগতে দেয়নি। আমি জানি ও না বুঝে একটা নোংরা মানুষকে ভালোবেসে ফেলেছিল, তার জন্য ও কেন শাস্তি পাবে বলো? নিশি সে ধরনের মেয়ে না,
আমি খুব ভালো করে জানি। তাহলে সমস্যা কি? সমস্যা হলো নিশি একটি বিত্তশালী পরিবারের মেয়ে, ওর ভাইয়েরা ওকে কোনো অভাব বুঝতে দেয়নি। ওর সব চাহিদা পূরণ করার মতো সামর্থ্য এখনো আমার হয়নি। আমার সাথে থাকতে হলে ওকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আর আমার মনে হয় না আমার সাথে ও খুশি থাকবে। তাই এ ধরনের ভাবনা বাদ দে। ভাইয়া, তুমি জানো না নিশি এমন না, ও খুব বুঝের একটা মেয়ে। কোনো পরিবেশে কিভাবে চলতে হয় ও খুব ভালো করে জানে। এত বড় ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও খুব সাধারণভাবে চলাফেরা করে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ও তোমাকে মেনে নেবে। তুমি খুব সুখী হবে ওর সাথে। তিশা, জাস্ট স্টপ। আমি আর কিছু শুনতে চাই না। কিন্তু আমরা শুনতে চাই রায়হান। তিশা ও রায়হান পিছে ঘুরে দেখে জিসান ও তাওহিদ দাঁড়িয়ে আছে। ওরা সব শুনেছে এতক্ষণ তিশা ও রায়হানের সব কথা। বলো রায়হান, তুমিও কি ভাবো আমার বোনের দোষ ছিল, তাই ওর সাথে এমন হয়েছে? ভাইয়া, একদম না। এখানে নিশির কোনো দোষ নেই। কারো চেহারা দেখে যদি বুঝা যেতে কে কেমন, তাহলে কেউ ভুল মানুষকে ভালোবাসত না। আসলে সমস্যা সেটা না। তাহলে কি সমস্যা রায়হান? তুই শুধু বল তুই বিয়ে করবি কিনা, হ্যাঁ অথবা না উত্তর দিবি। আর এতে তোর উপর কোনো ফোর্স করব না। মন থেকে মেনে নিতে পারলে বলবি। রায়হান কিছুক্ষণ ভেবে, যদি নিশার কোনো আপত্তি না থাকে, তাহলে ওকে বিয়ে করতে আমি রাজি। কিন্তু প্লিজ, পরিবারের মান সম্মান বাঁচাবার দায়িত্ব ওর উপর বলে ওকে জোরাজোরি করিস না। ও যদি মন থেকে এই সম্পর্কটাকে গ্রহণ করে তাহলে আমার কোনো সমস্যা নেই। তিশা রায়হানের মুখে হ্যাঁ শুনে খুশিতে রায়হানের বাহুটা শক্ত করে ধরল। তিশা আর জিসান নিশির পাশে বসে আছে। নিশিকে সব খুলে বলল তিশা। নিশি, আমার ভাই হয়তো তোমার সব চাহিদা পূরণ করতে পারবে না, কিন্তু ভালোবাসার কমতি হবে না সেখানে। আমরা তোমাকে জোর করব না। তুমি হ্যাঁ বলো বা না, পুরো পরিবার তোমার সাথে আছে। আমরা জানি এতে তোমার কোনো দোষ নেই। তাই তুমি ভালো করে ভেবে বলো। নিশি শুধু নিচের দিকে তাকিয়েছিল, কিছুই বলছিল না। হলো রুমে এখনো মেহমানদের সমারোহ। কিছুক্ষণ পর বর এসে হাজির হল। একদম সাদাসিধেভাবে বরকে দেখে অনেকে অনেক কথা বলছে। কারণ রায়হান ভাই একদম নর্মাল একটা পাঞ্জাবি পরে বিয়ের আসরে বসেছে। অবশেষে সবার সম্মতিতে রায়হান ও নিশির বিয়েটা হয়ে গেল। দুপরিবারের সবাই খুশি। নিশির মুখে এখনো হাসি নেই, কিন্তু আমি জানি রায়হান ভাই ঠিক নিশির মনে জায়গা করে তুলবে। নিশিও একদিন রায়হান ভাইকে মেনে নিবে। নিশিকে বিদায় দিয়ে সবাই বাড়ি চলে এলাম। সবার মুখে এখনো টেনশন বিরাজ করছে। সবার মনে একই চিন্তা, নিশি ও রায়হান সুখে থাকতে পারবে কিনা। রাত 12টা বাজে, এখনো জিসান আসেনি। আমি জানি ও এখন কোথায়। নিশ্চয়ই নিশির ঘরে। হয়তো বোনকে স্মরণ করে নীরবে কিছুক্ষণ কাঁদবে। এদিকে জিসান নিশির রুমে দেয়ালে টাঙানো তাদের 3 ভাইবোনের ছবিটার দিকে তাকিয়ে আছে। আমরা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি জিসান? তোর মনে হয়? রায়হান খুব ভালো ছেলে ভাইয়া, তুমি দেখো একদিন তুমিও বলবে রায়হান নিশির জন্য বেস্ট চয়েস। তাই যেন হয় ভাই। না হলে নিজেকে বড় অপরাধী মনে হবে সারা জীবন। তুমি চিন্তা করো না, রায়হান নিশিকে অনেক সুখে রাখবে। আমার বিশ্বাস নিশির হারিয়ে যাওয়া হাসিটা খুব শীঘ্রই দেখতে পাবো আমরা। মম, অনেক রাত হয়েছে, গিয়ে এখন রেস্ট নে। গুড নাইট। তাওহিদ চলে গেল। জিসান আরও কিছুক্ষণ থেকে চলে গেল। নিশির বিয়ের 4 মাস পর ঈশানের জন্মদিন আজ। দেখতে দেখতে ঈশানের 1 বছর হয়ে গেল। ঈশান এখন জিসানকে দেখলে বাবা বলে দৌড়ে চলে যায়। ছেলেরা নাকি মায়েদের বেশি ভক্ত হয়, কিন্তু আমার ছেলে বাবা বলতে পাগল।
বাবাকে পেলে আমাকে ভুলে যায়। কি আশ্চর্য! রাতে বড় পার্টির আয়োজন করা হয়েছে। ঈশানের প্রথম জন্মদিন উপলক্ষে সকল মেহমান এসে পড়েছ, কিন্তু আমরা যাদের জন্য অপেক্ষা করছি তারা এখনো আসেনি। উই দেখো, এসে পড়েছে আমাদের লাভলি কাপল। পিছনে ঘুরে দেখি নিশি ও রায়হান ভাই। দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। আজ দুজনকে একসাথে খুশি দেখে সত্যি ভালো লাগছে। নিশিও ভাইকে মন থেকে মেনে নিয়েছে। তার জন্য ভাইকেও অবশ্যই কিছু কাঠকয়লা পুরাতে হয়েছে। বেচারা রায়হান ভাই, বিয়ের পর নিশির প্রেমে পড়ে গেল, এরপর বউয়ের মন পেতে এক প্রকার যুদ্ধে নেমে গিয়েছিল। অবশেষে নিশিও রায়হান ভাইয়ের ভালোবাসাকে মেনে নিল। এরপর তো শুরু হয়ে গেল নতুন ঝামেলা। রায়হান ভাই আর জিসান জিগারের বন্ধু। জিসান যেমন আমায় জ্বালিয়েছে, রায়হান ভাই ঠিক তেমনি নিশিকে জ্বালাতে লাগল। এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোথায় যাওয়া যাবে না একা, উফ, এমন হাজারো অভিযোগ নিশি আমাকে করত। কারণ আমি যেমন জিসানের কোনো অভিযোগ করলে ভাইয়ার কাছে পাত্তা পেতাম না, এখন নিশিও পায় না। বেচারি এক হিটলার থেকে মুক্তি পেয়ে আরেক হিটলারের পাল্লায় পড়েছে। তাই নিশিকে সান্ত্বনা দিয়ে বলি, ভাইয়ের বন্ধু যখন বড় হয় তখন কপাল এমন নি হয়। আর যদি কপাল গুণে রায়হান ভাই আর জিসানের মতো হলে তো কথাই নাই। হা হা হা, সবাই এসে পড়েছে, এবার তো কেকটা কাটো। তানজিলা ভাবির কথায় কল্পনা থেকে বের হয়ে আসলাম। আরেকজন এখনো আসেনি, সে আসুক। জিসান। কে সে? তানজিলা। আমি এসে পড়েছি। নিলয়ের হাতে ঈশানের জন্য বিশাল বড় একটা টেডার বিয়ার। এই তুই আমার 1 বছরের ছেলের জন্য এত বড় টেডার বিয়ার এনেছিস কেন ছাগল? আমার ছেলে কি এটা দিয়ে খেলতে পারবে? সমস্যা নাই ব্রো, ঈশান না খেলতে পারুক, ঈশানে মামা খেলবে। তিশা ভ্রুটা কুচকিয়ে, আমি কি ছোট বাচ্চা যে টেডার বিয়ার দিয়ে খেলব? জি ম্যাম, আপনি তো জিসানের পিচ্ছি তিশা। জিসানের চোখে আজও আপনি একটা পুচকি মেয়ে, যাকে ছেড়ে দিলে হারিয়ে যাবে। বুঝলেন? হইছে অফ যা। আমার তিশাকে এত পিচ্ছি বলিস না, পড়ে কলে উঠে কাঁদতে লাগবে। সমস্যা কি একটা চকলেট দিয়ে দিস, স্পেশাল চকলেট। আমি তো এদের কথা শুনে শোকদাহেদের কারো লজ্জা শরম বলতে কিছু নাই। সবাই কি সুন্দর করে হাসছে। হইছে, আর আমার মেয়েটাকে লজ্জা দিতে হবে না। আয়ো তো মা, চল আমরা কেক কাটি। তোরা আসলে আসো, না আসলে থাক এখানে। তিশা রাগ করাই তিশার শাশুড়ি এসে নিয়ে যায়। কিছুক্ষণ পর কেক কেটে ঈশানের জন্মদিন পালন করা হলো। বাচ্চাদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও করা হলো। খুব আয়োজনের সাথে শেষ হলো ঈশানের জন্মদিন। রাতে আস্তে আস্তে সব মেহমান চলে গেল, রায়হান, নিশি ও নিলয় বাদে। জিসানের কোলে ঈশান ঘুমিয়ে পড়ল। তাই জিসান ঈশানকে রুমে নিয়ে গেল। এক এক করে সবাই রুমে চলে গেল, রায়হান ভাই ও নিশিকে আজ যেতে দিনাই। ড্রয়িং রুমে আমি আর নিলয় বসে আছি। সবাই তো বিয়ে করে ফেলেছে, আপনার খবর কি নিলয় ভাইয়া? এবার একটা বিয়ে করে ফেলেন। নিলয় একটা মুস্কি হেসে, তোমার মতো একটা খুঁজে দিতে পারলে বিয়ে করে নেব। এটা কিভাবে সম্ভব? যদি আমার একটা বোন থাকতো তাহলে আপনাকে ধরে ওর সাথে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তাও এখন সম্ভব না। আচ্ছা একটা কথা বলি, মাইন্ডাক করবে না তো? মম, বলুন। মাইন্ডাক করব কিনা তা তো কথার উপর ডাকপেন ডাকরে। যদি জিসান না থাকতো তোমার জীবনে, তাহলে আমার জায়গা কি হতো তোমার মনে? তিশা কিছুক্ষণ ভেবে একটু হেসে জবাব দিল, আসলে ভাইয়া যদি জিসান না থাকতো তাহলে হয়তো আমার সাথে আপনার দেখাটাও হতো না। তখন হয়তো আপনি অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকতেন। হয়তো আমি আর জিসানও অন্য কাউকে নিয়ে ব্যস্ত হতাম। তখন আমাদের তিনজনই আলাদা থাকতাম।
একজন আরেকজনকে হয়তো চিন্তামও না, কিন্তু দেখুন আজ ভাগ্য আমাদের একসাথে নিয়ে এসেছে। জানেননি তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার জন্য কোথাও হয়তো কেউ অপেক্ষা করছে, শুধু তাকে খোঁজার বাকি। মনে রাখবেন, ভালোবাসা মানে চাওয়া না, দেয়ার নাম ভালোবাসা। আপনার সামনে বসে থাকা ব্যক্তিটাকে আপনি হয়তো ভালোবাসেন, কিন্তু বিনিময়ে সে আপনাকে ভালোবাসবে এটা চাওয়া বোকামি। লাইফটা তো তখন বেশি সুখী হবে যখন কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আর আপনি তার ভালোবাসাগুলোকে চাইলেও দূরে ফেলতে পারবেন না। আপনার জন্য নিশ্চয়ই এমন কেউ আছে, শুধু মনের চোখ দিয়ে একবার খোঁজেন, পেয়ে যাবেন। যা আপনার তা আপনারই থাকবে, কিন্তু যা আপনার না তাকে নিয়ে পড়ে থাকলে হবে না। ভাগ্য বলেও একটা কথা আছে, এই জীবনে আমি শুধু জিসানের, তাই উনাকে ছাড়া তো এখন কল্পনাও করতে চাই না। তিশা আর কিছু বলার আগে জিসান রুম থেকে ডাকা শুরু করল। মম, আমি সবই বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমার জন্য তোমার জীবনে কখনো ঝড় আসবে না। শুধু দোয়া করো আমি জেনে এমন কাউকে খুঁজে পাই, যে শুধু আমার আর কারো না। নিলয়ের কথা শুনে তিশা হেসে দিল। নিলয় বিদায় নিয়ে চলে গেল। তিশা কথাগুলো আজ ইচ্ছা করেই বলেছে, কারণ তিশা নিলয়ের চোখে নিজের জন্য কিছু ফিলিংস দেখেছে। আর তিশা চায় না নিলয় এভাবে বাকি জীবন এভাবে কাটাক। অপেক্ষা জিনিসটা খুব খারাপ, আর নিলয় শুধু নিজের মনকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, কারণ তিশা তো শুধু জিসানের আর কারো না। রুমে এসে দেখি জিসান সাহেব রুমে নেই। কোথায় গেল? বারান্দায় গিয়ে দেখি উনি এখানে। কি করছেন আপনি এখানে? ঘুমাবেন না? জিসান আমাকে টেনে তার বুকের সাথে আমার পিঠোটা রেখে জড়িয়ে ধরল। তোর জন্যই অপেক্ষা করছি। তাই? মম। আচ্ছা বাবা মা কবে যাবে? সামনের সপ্তাহে তাদের ফ্লাইট। তারা হাজ করে আসলে তোকে আর ঈশানকে নিয়ে লন্ডন যাব। লাবণী বারবার ফোন দিচ্ছে, ও ঈশানকে দেখতে চায়। লাবণী আপু সুখে আছে, এটা শুনেও খুব ভালো লাগল। আপু নাকি প্রেগনেন্ট? মম, তাই তো আমাদের যেতে বলছে। ভাবলাম হানিমুনে তো কোথায়ও যাওয়া হয়নি, এই বাহানায় হানিমুনও করা হবে। কি বলিস? মম, আইছে বুড়া বয়সে হানিমুন করতে। শখ কত! আমি উনার হাতের বাঁধনটা খুলে চলে যেতে নিলাম। কি বললি আমি বুড়ো হয়ে গেছি? তাহলে দেখ এই বুড়োর রোমান্টিক অত্যাচার সহ্য করতে পারিস কিনা। জিসান আমাকে কোলে তুলে নিল। দেখুন নামান, আমাকে একদম উল্টাপাল্টা কিছু করতে আসবেন না। ঈশান উঠে যাবে। ঈশান আমার ছেলে, তাই আমার রোমান্সে ও ডাস্টার্ব কখনো করবে না। আর তোর সাথে করব না তো কার সাথে করব? পাঠকদের মধ্য থেকে এনে দে কাউকে। জিসানের জন্য পাঠকরাও পাগল। কি বলিস? সব শাকচুন্নিকে আমি পচা পানিতে চুবিয়ে মারব, কেউ আপনার দিকে নড় দিলে। তাই পাঠকগণ, ওদের আমরা আর ডাস্টার্ব করতে চাই না। এভাবেই বেঁচে থাকুক ওদের ভালোবাসা। সমাপ্ত।